যেই অ্যাডভান্স, যেটা হার্ডেস্ট এক্সাম, সেখানে নিট খুবই সহজ একটা পেপার, কিন্তু সমস্যাটা হচ্ছে সেকেন্ড ডিভিশন। তো ওটাই তো খেলা। এখানে আপনি যাই করুন না কেন, পিয়ার টু পিয়ার 25 লাখের মধ্যে 50,000 রিকল। গত বছর এনইটিতে অ্যারাউন্ড 67 জন ফার্স্ট র্যাঙ্ক করেছিল। অতজন করেনি, পরের সংখ্যাটা কমে গেছিল, রাইট, যেটা পরে করে রিভাইজ হয়েছিল। পরে এবছরের কি জানতেন কাট অফ কত যাবে? এবছর সেই নাম্বারটা কত হতে পারে? এনটিএ স্ক্যাম বা যেটা হয়েছে তার আফটার মাতে এই পুরো ইনসিডেন্টটা নিয়ে আপনার কি স্ট্যান্ড, কি মনে হয়? আমার কোনো স্ট্যান্ড ইয়ার নেই, কারণ দেশের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে কোনো স্ক্যাম হয়নি। কেউ খুব একটা কিছু ভাবে না, কেউ চলছে চলুক। বলে আমি মেডিকেল কলেজ খুলছি, মেডিকেল কলেজ খুলে লাভটা কি? পড়াবেটাকে? আমি তো বিল্ডিং তৈরি করা তো আমার কাছে সরকারের হাতে জমি আছে, সরকার বিল্ডিং তৈরি করে দেবে। সত্যি কতজন যোগ্য ডাক্তার আমরা তৈরি করতে পারছি? একটা ওটি কোড, একটা পেশেন্ট এলো বুকে ব্যথা নিয়ে, ওকে ওই মুহূর্তে ডিসিশন নিতে হবে যে এই বুকে ব্যথাটা কি হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে নাকি গ্যাস্ট্রাইটিস এর জন্য হচ্ছে না। কারণ যদিও মিস করে দেয় হার্ট অ্যাটাকটা, তাহলে মরে যাবে লোক। দ্যাট ইজ নিট। সেইখানে এই পরীক্ষাটাই ওরা নেয়, এখানে ভাবার টাইম নেই। এক্সিলেন্ট প্রফেশন। তার কারণ হচ্ছে যে আমি এখানে একজনকে বাঁচিয়ে দিচ্ছি। যে আমি রিলসে দেখছি ব্যাকগ্রাউন্ডে কলেজের ঝাকঝাক চলছে, আমি অ্যাপ্রন করে বেরোচ্ছি, তারপরে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ট্রানজিশন হচ্ছে, ওইটা ডাক্তারি নয়, ওটা সোশ্যাল মিডিয়া। অ্যাজ এ ডক্টর এখন অব্দি আপনার সব থেকে স্ট্রাইকিং ঘটনা কি হয়েছে? নিট ক্র্যাক করে সফল ডাক্তার হওয়ার পরেও শিক্ষকতাকে বেছে নিয়েছেন তিনি। লক্ষ লক্ষ নিট ছাত্রছাত্রীর বর্তমান সোশ্যাল মিডিয়া সেন্সেশন ডক্টর লুজার ওরফে ডক্টর অর্কদীপ বিশ্বাস ক্লাসরুমে বিরতির আজকে তার সাথে নিট ক্র্যাক করার টিপস অ্যান্ড হ্যাকস, কোন মাইন্ডসেট নিয়ে নিটে বসা দরকার, কেমনভাবে প্রিপারেশন এবার নেওয়া দরকার, তার ডাক্তারি জীবনের অভিজ্ঞতা সব নিয়ে বিশেষ আলোচনায় থাকবো আমরা। ডাক্তারিতে আসা প্রফেশনটা কেন? ডাক্তারিতে আসা তার কারণ হচ্ছে যে ডাক্তার আমাদের ভারতবর্ষের সমস্ত মা বাবারা চান যে তার ছেলে, বেশিরভাগ মা বাবারা অ্যাটলিস্ট আগে চাইতেন আমাদের সময়, ছেলে বা মেয়ে ডাক্তার হোক। এবং সেই জন্য আমাদের সোসাইটিটা এমন ভাবেই যে ওই রকম ভাবেই ভাবানো হয়। তো ডাক্তার হলেন, ডিগ্রি পেলেন, তারপরে হঠাৎ আউট অফ দ্য ব্লু আপনি নিজেকে ডক্টর লুজার একটা ট্যাগ দিলেন। তো একজন সফলভাবে এমবিবিএস করার পরে এই ট্যাগটা কেন? না, ডক্টর লুজার এই ট্যাগটা কেন, সেটা তার একটা বড় কারণ হচ্ছে যে ডাক্তারি আউট অফ দ্য ব্লু নয় এটা। কারণ ডাক্তারটা হলাম সেটা তো মা বাবার ইচ্ছা ছিল এবং সবার পরিবারের ইচ্ছা ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল বরাবর আমি পড়াবো। পড়ানোতে অনেক বেশি কমফোর্টেবল, আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি আনন্দ পাই। তো সেই জন্যই লোকে আমাকে গালাগাল দেবে যে এ ডাক্তার হয়ে পড়াচ্ছে কেন, তার ও বোধহয় ডাক্তারিটা জানে না। সেই জন্য লোকের কষ্টটা কম করে দেওয়ার জন্যই তারা গালাগাল দেওয়ার আগে আমি নিজেকেই আগে ভাই আমি ডক্টর লুজার, ডাক্তার হিসেবে ব্যর্থ, প্রথমেই বলে দিচ্ছি, যাতে তাদের কষ্ট করে গালাগাল দিতে না, তাতে আমাকে কেউ সমালোচনা করতে পারে, আমার কিছু যায় আসে না। এটা অন্য একটা ধরনের প্রশ্ন এটাতে মনে আসছে, সেটা তো ধরুন আপনি ডাক্তার যখন হলেন আফটার কমপ্লিটিং এমবিবিএস, এক্সপেকটেশন যেটা ধরুন ডাক্তার হওয়ার আগে অবধি যেটা ছিল ভার্সেস রিয়ালিটি পোস্ট হওয়ার পর, খুব ফারাক আছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি? আমার রিয়েলিটি আমার এক্সপেকটেশন কোনোদিন ছিলই না। আমি প্রথম দিন থেকেই দেখি যে ডাক্তার হওয়ার যথেষ্ট স্ট্রাগল আছে। লোকে তো ডাক্তারিটাকে এখন ইনস্টাগ্রাম রিল দেখে বেসিক্যালি, যে মেডিকেল কলেজে যাচ্ছে, রিল ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে, কেজিএফ এন্ড অল চলছে, বাট ওরকম তো নয় ডাক্তারিটা। আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি দূরে সরিয়ে দেন, ডাক্তার ইজ আ ভেরি টাফ প্রফেশন। এবং লোকে ভাবে যে ডাক্তারি ঢুকলে বোধহয় বিরাট পয়সা, একদম ভুল ধারণা। যারা আমরা ফার্স্ট জেনারেশন ডাক্তার, যাদের আগে মা বাবা কেউ ডাক্তার নয়, তাদের জন্য ইটস রিয়েলি আ ভেরি টাফ প্রফেশন টু ক্র্যাক। কারণ দিনকে দিন মেডিকেল কলেজ বাড়ছে, ডাক্তারের সংখ্যা বাড়ছে, এবং দিনকে দিন স্যাচুরেশন আসছে। সো আলটিমেটলি পেশেন্টের কাছে পৌঁছানো এবং পেশেন্ট আপনাকে ভরসা করবে, এবং এত ডিগ্রি করতে হয়, এত সময় লাগে, তার মধ্যে প্রতিটা রাজ্যে নিজস্ব বন্ড আছে, দিল্লি টিল্লি ছাড়া আমাদের রাজ্যে তো রয়েছে। এমডি করার পরে আপনাকে 3 বছরের বন্ড করতে হবে, তারপরে যদি কেউ ডিএম করে আবার 3 বছরের বন্ড করতে হবে। তো আপনার ওই পাশ করে বেরোতেই একটা বয়স হয়ে যাবে,
এবং সেই টোটাল ফেসটাতে আপনি কিন্তু বেশি টাকা আয় করবেন না, যদি আপনি অনেস্টলি বলি আমি। এবার ধরুন যে স্টুডেন্টরা যারা দেখছে, তারা ধরুন অধিকাংশ যারা সায়েন্সে রয়েছে, তারা ইদার এনইটি দেয় বা একসাথে এনইটি যেই একসাথেই দেয়, ইদার অর এনইটি যেই অথবা দুটো একসাথেই দেয়। তো এই যে যা পরিস্থিতি যেটা আপনি বলছেন, সে জায়গায় দাঁড়িয়ে ওদের কি মাইন্ডসেট হওয়া উচিত নিয়ে পরীক্ষাটা যারা পরীক্ষা দেবে আসার জন্য? প্রথম কথা আমি সবসময় বলি যে ডাক্তারিটা খুব ভালো প্রফেশন, এক্সিলেন্ট প্রফেশন। তার কারণ হচ্ছে যে আমি এখানে একজনকে বাঁচিয়ে দিচ্ছি। এত ভালো জব তো হতেই পারে না, মানে পৃথিবীতে বহু কাজ রয়েছে, প্রত্যেকটা কাজ এক্সিলেন্ট, কোনো কাজ না হলেই আমরা টিকবো না। কিন্তু এটা আমার মনে হয় ইটস আ মানে কেন ডাক্তারি চুজ করা উচিত, কারণ এখানে একটা ম্যাজিক আছে যে একটা মানুষ মৃত্যুর দোরগোড়ায়, তাকে আমি সেখান থেকে ফিরিয়ে নিয়ে চলে আসি, এইটার একটা স্যাটিসফ্যাকশন আছে। আমি বলছি না মানে ইভেন যে চাষি যে চাষ করেন তারও যখন প্রথমবার ধানের এটা ফুটে ওঠে তারও এক্সিলেন্ট জব স্যাটিসফ্যাকশন রয়েছে, বাট সেই জব স্যাটিসফ্যাকশনটা এখানেও রয়েছে। তাই আমি সবসময় বলি যে তাদেরই ডাক্তার হওয়া উচিত, নিট পরীক্ষায় বসা উচিত, যারা ওইটা দেখে যে আমি একটা অসুস্থ মানুষকে সুস্থ করে ফেলছি, একটা মৃত্যুর মুখ থেকে একজনকে ফিরিয়ে আনছি। এরকম নয় যে আমি রিলসে দেখছি ব্যাকগ্রাউন্ডে কলেজের ঝাকঝাক চলছে, আমি অ্যাপ্রন করে ঢুকছি, তারপরে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ট্রানজিশন হচ্ছে, ওইটা ডাক্তারি নয়, ওটা সোশ্যাল মিডিয়া। গ্ল্যামারটা যেটা এখন আজকে পোর্ট্রে করা হচ্ছে সেটার বাইরে, ওটা নয় ডাক্তারি। মানে কলিংটা সামহার আমার এটা ভালো লাগতে হবে। হ্যাঁ, ডাক্তারি মানে 12 ঘন্টা ধরে একটা ওটি চলছে, আমি একজনের পুরো লিভারটাকে চেঞ্জ করে আর একটা লিভার বসিয়ে দিলাম। ডাক্তারি মানে হচ্ছে যে একটা পেশেন্ট একদম আনকনসিয়াস অবস্থায় এলো, তার হার্ট বিট বন্ধ হয়ে গেছে, তখন তাকে আমরা সিপিআর দিচ্ছি, তারপরে তাকে ডিসি কারেন্ট দিয়ে তাকে আমরা আবার বাঁচিয়ে তুলছি। একটা পেশেন্ট এলো একদম পয়জনিং নিয়ে, বিষ খেয়ে এসছে, আনকনসিয়াস, মারা যাবে, সেই সময় আমি তাকে ইমিডিয়েটলি তাকে আমি লাভাজ করে তার বিষটাকে বার করে দিয়ে তারপরে অ্যান্টিডোট দিয়ে তাকে আমি বাঁচিয়ে তুলছি। ডাক্তারিটা এইটা, ডাক্তার ইজ নট দ্য রিলস, নট দ্য ট্রানজিশন, রাইট, নট দ্য গ্ল্যামার। তাদের এইটা মাথায় রাখা উচিত নিয়ে যদি ভাবে। আপনি আজ নিজেকে কিভাবে দেখেন, অ্যাজ আ ডক্টর নাকি অ্যাজ আ টিচার? আমি তো পাস করে গেছি, এমবিবিএস এমডি আমার হয়ে গেছে, তো আমি তো ডাক্তার অস্বীকার তো আমার করার জায়গা নেই, ডাক্তার তো আমি বরাবরই থাকবো, কিন্তু অবভিয়াসলি আমি টিচারও, মানে দুটোর মধ্যে দুটোই সামওয়্যার একসাথে রয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি। আপনার পড়ানো শুরু কবে থেকে? পড়ানো শুরু তো আমার ক্লাস 10। আচ্ছা, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি প্রথম একজনকে পড়িয়েছিলাম, আমারই ক্লাসের একটা ছেলে, তার নাম অন্বেষ। অন্বেষ আমার প্রথম স্টুডেন্ট, ও ক্লাসের পিছন দিকের ছেলে ছিল, মেবি অনেক জায়গায় এই কথাটা বলেছি। তো অন্বেষকে অঙ্ক পড়ানো দিয়ে আমার পড়ানো শুরু, কিন্তু যেটা সব থেকে দুর্ভাগ্যজনক, অন্বেষ মাধ্যমিক দিতে পারেনি, কারণ যেদিন অ্যাডমিট কার্ড বেরোয় সেদিন অন্বেষ মারা যায়। এবং হ্যাঁ, এবং ডাক্তারি ক্লিক ডাক্তার হব এটার পিছনে কোথাও না কোথাও এই ঘটনাটারও একটা অবদান রয়েছে, চলে যাওয়াটা। এবং এটা খুব মানে একটা অদ্ভুত ব্যাপার, আপনি ভাবুন, মানে এক তো ও স্টুডেন্ট, মানে টিচার সত্তাটাও অন্বেষের, তার পিছনে অন্বেষ, কারণ ওকেই প্রথম পড়িয়েছি, অঙ্ক পড়িয়েছি, এবং ডাক্তার হওয়ার যে একটা কিক সেটাও অন্বেষ। তো সেটা একটা জীবনে আমাদের অনেক ঘটনা এরকম কিছু না কিছু মার্ক ফেলেছে, সেটাই। তো এই ইনসিডেন্টটা তো আপনাকে ধরুন ডাক্তারি প্রতি ওই সময় এক সময় আপনাকে ইন্সপায়ার করেছে, ফাইনালি আপনি গিয়ে পরে গিয়ে ডাক্তার হন এবং টিচার হতেও অবশ্যই টিচার হতেও ইন্সপায়ার করে। তো আপনি সামওয়্যার অনেকটা পরে অ্যারাউন্ড 2021 প্রথম পড়ানো শুরু করেন অনলাইনে, এটার পেছনে কি কারণ ছিল? না, 2021-এ পড়ানো শুরু করে অনলাইনে, সেটা আমার নিজস্ব প্ল্যাটফর্ম। তার আগে থেকে আমি অনলাইনে কোভিডের সময় পড়িয়েছি বিভিন্ন ভারতবর্ষে অনলাইন প্ল্যাটফর্মে। ওই সময়টা নিজে শুরু করলাম, তার কারণ আমি তার আগে যত পড়াতাম সেগুলো সবই ন্যাশনালাইজড ইনস্টিটিউট, তো আমি ইংরাজি হিন্দিতেই পড়াতাম। তো কোথাও আমার বাংলা ভাষায় পড়াতে আমার একটা নিজস্ব ভালো লাগা, এবং আমার বারবার মনে হচ্ছিল আমি যাদেরকে যেখানে পড়াতাম বেশিরভাগই সেখানে নন বেঙ্গলি স্টুডেন্টরাই পড়তো। মানে এগুলো কি সব হলো প্যান ইন্ডিয়া ফোকাস? কলকাতাতেও আমি যে সমস্ত সেন্টারগুলোতে পড়াতাম অফলাইনে, নন বেঙ্গলি স্টুডেন্ট, হ্যাঁ, সেখানে আমি দেখতাম যে কারণ প্রথম কথা নন বেঙ্গলি অথবা শুধু কলকাতার স্টুডেন্ট, কারণ তারা হলো ওটাও হিন্দি ইংলিশও অতটা, হ্যাঁ, কারণ প্রথম কথা আপনি নিশ্চয়ই জানেন যে ফিজ অনেক হাই থাকে, রাইট, অ্যাবসলিউটলি, যেটা পশ্চিমবঙ্গের সব জেলার স্টুডেন্টদের পক্ষে অ্যাফোর্ড করা পসিবল নয়, এবং হিন্দি ইংরাজিতেই হতো।
তো আমি দেখলাম যে আমার বাংলা এত প্রিয় সাবজেক্ট, আমি এত বাংলা ভালো বলতে পারি, এটা আমি বরাবরই জানি। বাংলা শব্দ চয়ন উচ্চারণ আমার খুব ভালো। তো সেখানে আমি বাংলায় পড়াচ্ছি না কেন? হতে পারে যে কেউ পড়লো না বা কেউই এলো না আমার কাছে পড়তে, সেটা হতে পারে, তবে একটা রিস্ক নেওয়া যাক। প্রথম দিকে আমি যখন শুরু করেছিলাম শুধু পশ্চিমবঙ্গ বোর্ডের কথাই ভাবতাম, শুধু পশ্চিমবঙ্গ বোর্ডকেই পড়াবো, আমার কাছে বোধহয় আর কেউ পড়বে না। সেখান থেকে 2021 সালে পড়ানো শুরু, এবং তারপরে আর কি তারপরে তো এখন কলকাতার ছেলেমেয়েরাও পড়ে, সিবিএসসি ছেলেমেয়েরাও পড়ে, তবে অবভিয়াসলি বাঙালিরাই পড়ে। মানে আপনার যেটা কোর যে থটটা ছিল, এটা আপনি শুরু করেছেন যে বাংলায় বাঙালি স্টুডেন্টদের কাছে পৌঁছানো, সেটা আজ পসিবল হচ্ছে। তো এখানে একটা জিনিস যেটা ধরুন, আপনি যখন এই পড়ানোটা শুরু করেছেন, অনেক টিচারে আজকাল অনলাইনে পড়াচ্ছে, এবং কিছু কিছু টিচারের কাছে একটা প্রায় সেলিব্রিটি টিচার তকমা লেগে গেছে প্রায় সেটা জায়গায়। স্টুডেন্টরা, প্যারেন্টরা তাদের সাথে একটা সেলফি নেওয়ার জন্য একে অপরের পিছনে ছুটছে। তো কোথাও গিয়ে কি এই যে একটা জিনিস যেটা সৃষ্টি হয়েছে জাস্ট বিকজ অফ সোশ্যাল মিডিয়া, স্টুডেন্টদেরকে আবার এডুকেশন সেক্টরটাকে একবার হাইলাইট করাচ্ছে বা স্টুডেন্টদের আবার কানেক্ট করছে, এরকম কি হচ্ছে মনে হয়? সেটা একটা করছে, তবে আমি সবসময় মনে করি যে উৎসব শুধু সেলিব্রেশন সেলফি দিয়ে কিছু হয় না। যেরকম আপনার সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল যে আমাদের যেটা অ্যানুয়াল ইভেন্ট হয়, প্রত্যেকের হয়, জিতবে বাংলা সেটার নাম, আমি দেখি আবার এটাকে অনেকে ইউজ করে। আমি বলে দিচ্ছি আজকে আপনার প্ল্যাটফর্মে, জিতবে বাংলা কিন্তু আমার ট্রেডমার্ক নেওয়া আছে, ওটা মানে আমার অফিসিয়াল স্লোগান। বাট আমরা জিতবে বাংলা তো অন্য জায়গাতেও দেখেছি, মানে সে নেয়নি। আচ্ছা, আমি নিয়েছি ট্রেডমার্ক। আচ্ছা, ঠিক আছে, এটা জানা ছিল না। হ্যাঁ, জিতবে বাংলা আমার অফিসিয়াল ট্রেডমার্ক নেওয়া। আচ্ছা, তো এবার এই যে ইভেন্ট প্রতিটা ইনস্টিটিউটের হয়, আপনারও হয়তো হয়। এইবার আমি দেখেছি যে যাদেরই এখন আপনি যাদের কথা বললেন সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া, আপনি দেখবেন যে সবার অ্যানুয়াল ইভেন্টে আমি দেখি যে ওটা মূলত ওই শক্তি প্রদর্শনের অনুষ্ঠান, যে কত স্টুডেন্ট, আগুন উঠছে, কোল ফায়ার জ্বলছে, গাড়ি ঢুকছে, বাউন্সার, পাগলামো, ক্রেজ। তো আমি মনে করি এগুলো খুব ভালো, আমিও দেখতে আমার খুব ভালো লাগে, এনজয় করি, কিন্তু আলটিমেটলি তো আমার লক্ষ্য স্টুডেন্টকে পড়ানো। সেই জন্য আমাদের যে অ্যানুয়াল ইভেন্ট হয় সেখানেও কিছু মোটিভেশনাল কথা থাকে, কিছু আমরা একটু উত্তেজিত করি স্টুডেন্টকে, কিন্তু আমরা পড়াই, মানে আমি বলি ওটা একটু হলেও দরকার উত্তেজনাটা ফর বুস্টিং। কিন্তু আমার যেটা অ্যানুয়াল ইভেন্ট, আমি বলেছি ওখানে আমরা পড়াবো, আমাদের 4 দিন ধরে চলবে এবং আমরা জাস্ট পড়াবো। এবার ধরুন এই পড়ানোর জার্নিতে যখন আমরা অনলাইন প্ল্যাটফর্মে আছি, একটা সাইড যেমন সেলিব্রিটি টিচার নিয়ে বাহবা করা, আবার কাউকে প্রচুর নেগেটিভ কমেন্ট দিয়ে তাকে এমন ভাবে বিধে দেওয়া যে সে হয়তো কিভাবে সেটা কোপ করবে বুঝতে পারে না। তো আপনার সাথে এরকম কিছু হয়েছে বা আপনি কিভাবে কোপ করেন নেগেটিভ কমেন্ট? না, এটার একটা ব্যাপার আছে। এটা হচ্ছে আমাদের মানুষের চিন্তা ভাবনা। সেটা কি? সেটা হচ্ছে যখনই কোনো, মানে ধরুন একদম জিরোতে কেউ রয়েছে, মানুষ চায় তাকে হিরো বানাতে, এটা মানুষের পছন্দ। রাইট, আপনি দেখুন সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই যে রাজুদা, মানে সবাই একটা মাসি রাজুদাকে দেখুন, কোথায় তুললো। এটা মানুষ পছন্দ করে, যে এটা মানুষ এইভাবেই অ্যাডাপ্টেড, বিশেষ করে আমাদের বাঙালি ভারতীয় মেন্টালিটি, যে কেউ খুব গরিব, কেউ খুব জিরোতে রয়েছে, তাকে আমরা হিরো বানাবো, এটা ভালো লাগে শুনতে। কিন্তু এই মানুষই আবার এটাও পছন্দ করে ওই হিরোটা কবে আবার জিরোতে নাম পড়বে। এটা একটা কমপ্লিট সাইকেল, মানুষ এটা পছন্দ করে। আপনি অনেক ইনস্টিটিউটের নাম জানেন ভারতবর্ষে যারা টিকে গেছে, মানুষ তখন বিশাল সেলিব্রেট করেছে ব্যাপারটা নিয়ে, আবার যখন সে জিরোতে এসছে তাকে সেটা নিয়েও সেলিব্রেট হয়েছে। সেই জন্য আমি এই যে আপনি এটা বললেন যে প্রশংসা বা সমালোচনা, আমি এইটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আমি বুঝে গেছি যে আমাকে, মানে ধরুন খুব ভালোবাসা দিচ্ছে, আমাকে খুব সেলিব্রেট করছে, আমাকে নিয়ে পাগলামো করছে, সেটা হতে পারে, সেটা নিয়ে যতটা হচ্ছে। আবার যদি আমার খারাপ সময় আসে, আমি যদি একটা ভুল পুড়িয়ে ফেলি, কখনো ভুল কিছু করে ফেললাম, কোনো বছর আমার থেকে কেউ পেলো না চান্স, তাহলে ওই 1 সেকেন্ডই লাগবে আমাকে মাটিতে নামবো, সেটা নিয়েও সেলিব্রেশন হবে। কদিন আগে আপনি দেখছিলাম বিরিয়ানি নিয়ে আপনি একটা শর্টস করেছেন একটু আগে, ধরুন ওই কমেন্টে তার মধ্যে প্রচুর নেগেটিভ কোনো না কোনো কারণে আসছে, ঠিক আছে, এটা আপনি কিভাবে? ওটাকে আমি গুরুত্ব দিই না, ওইটা আমি ভিডিও বানিয়ে বলি যে এরকম কেউ কমেন্ট করবেন। আমার রিসেন্টলি একজন একটা ভিডিওতে কমেন্ট করেছে যে আপনি ডাক্তারিটা বোঝেন না, সেই জন্য আপনাকে পড়াতে হয়, এরকম কমেন্ট করেছে। আমি ওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে এরকম কমেন্ট, তো ওটা বেসিক্যালি আমাকে কিছু এফেক্ট করে না, কারণ প্রত্যেকের জীবনের একটা জার্নি থাকে। যেরকম MS ধোনি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি ছেড়ে দিয়েছিল, তখনও কিন্তু ইন্ডিয়া টিমে চান্স পায়নি, তার আগেও ছেড়ে দিয়েছিল, ডিসাইড করেছিল, হতে পারে সফল হবে, হতে পারে ব্যর্থ হবে, আমরা কেউ জানি না, বাট এটা ওর ডিসিশন।
যেমন আমি যে পড়াবো এটা আমার ডিসিশন। এখন আমাকে যদি এসে কেউ কিছু বলে তাতে এরকম নয় যে আমি তার কথা অনুযায়ী চলতে শুরু করবো। প্রত্যেকের জীবনে একটা জার্নি থাকে, তাই অ্যাকচুয়ালি আমি নেগেটিভ কমেন্ট বদার করি না। আর এখন আমি এরকম একটা জায়গায় চলে গেছি যে কোনো প্রশংসা এবং কোনো খারাপ দুটোই আমাকে আর এখন এফেক্ট করে না, কারণ আমি জানি যে আগে করতো শুরুতে, যখন যেটা আমরা একটু হ্যাঁ, আগে কথা বলছিলাম অফ ক্যামেরা, রাইট, যে লোকে তুলবে, বললে তুলবে, মানে হ্যাঁ। তুলতেই পারে, আবার নামার তো সময় নেবে না। রাইট, তাই এগুলোকে দূরে সরিয়ে রেখে আমার যেটুকু আমার ক্ষমতা, আমার যেটুকু কাজ সেটুকু আমি করব। এরকম নয় যে আমি সাথে সবসময় সফল হব, আমি সফল হতে পারি, ব্যর্থ হতে পারি। তাতে আমি আজকে পড়াচ্ছি, কালকে আমার পড়া কেউ শুনবে না, সেটাও হতে পারে, বাট ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। একটা জিনিস ধরুন সোশ্যাল মিডিয়া নিয়ে, সেটা যে কোনো ইনস্টিটিউট অনেক অনেক লোকই কাজ করছে, অনেকেই কাজ করছে, সবাই একটা করে ধরে নিলাম পাম্প আপ কিছু একটা লাইন দেয় যাতে ওদের মোরালটা কিছুটা বুস্ট হয়। এটা যেটা আমরা ভাবছি, এটা কি মনে হয় যে আদৌ কাজ করে ওদের জন্য? না, আচ্ছা, সিম্পলি করে না। কারণ আমার এটা কিচ্ছু কোনো লাভ নেই। 25 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, সিট 50,000, তার মানে 2%। আপনি যাই করুন না কেন 2%ই চান্স হবে, এটাই লোকে বোঝে না। বা এটা কি কোন, আমি কিন্তু সবসময় এটা প্রথম থেকে বলি, এটা কোনো ইনস্টিটিউটটা ক্লিয়ার ভাবে বলে না যে ভাই আমার কাছে যদি 10 লাখ স্টুডেন্টও পড়ে তার মধ্যে ম্যাক্সিমাম 50,000ই পাবে, বাকি 9.5 লাখ কিন্তু চান্স পাবে না, কারণ ফাইনালি এন্ডে ওইটুকুই আছে। তাই আমি যাই করি, আমি চিৎকার করি, চেঁচামেচি করি, আমি মোটিভেশন দিই, আমি রোজ কানের মধ্যে রক্ত গরম করে দিই, তাতেও কিন্তু 9,50,000, আমার যদি 10 লাখ স্টুডেন্ট হয় 9.5 লাখ ছেলে মেয়ে চান্স পাবে না, ম্যাক্সিমাম 50,000ই চান্স পেতে পারে। মোটিভেশন যারা চান্স পায় তাদের ওই মোটিভেশনে কিচ্ছু যায় আসে না, কারণ অ্যাকচুয়ালি যারা এতটা কম্পিটিশনকে অতিক্রম করে জয়লাভ করে তারা সেলফ মোটিভেটেড। তাদের নিজেদের মাইন্ডসেট। আমি একবার জিতবে বাংলা বললাম, আমি তো বলবোই জিতবে বাংলা, এটা আমার ট্যাগ, রাইট। আমি একটা জিতবে বাংলা বলবো, ওই সময় পাম্পড আপ হবে, লোকে মনে করবে আজকে রাত্রিরে বাড়ি গিয়ে সব সিলেবাস শেষ করে ফেলবে। হয়তো এসে পড়লো, পড়ে কিছুটা পড়ে পরের দিন সকালে যখন উঠবে ওর শেষ। কিন্তু সফলতা কোনোদিনই ক্ষণিকের কিছুতে আসে না, সফলতা ইজ আ ভেরি কন্টিনিউয়াস, একটা লং প্রসেস, এবং এটা একটা ওই মানে স্লো কার্ভ যেটা আলটিমেটলি জিততে হয়, মানে একটা চমক, একটা কিছু এক রাতের মধ্যে সফলতা, মানে ব্যতিক্রম আসে না। হ্যাঁ, 8-10 মাসের একটা কন্টিনিউয়াস পরিশ্রম, লেগে থাকা, তার মধ্যে কোনোদিন ওপরে থাকবে, কোনোদিন নিচে থাকবে, কোনোদিন পড়া হবে না, শরীর খারাপ থাকবে, আর এই সমস্ত কিছুকে নিয়ে এগিয়ে যাওয়া, ডিসিপ্লিন থাকা, ডেডিকেটেড থাকা, সেটা কিন্তু ওই একটা জিতবে বাংলা বা একটা আপনি যেরকম স্লোগান বললেন তাতে কাজ হবে না। এটা তাকেই নিজেকে নিজে প্রত্যেক দিন উঠে বলতে হবে যে আমি করব, এটা তাকেই বলতে হবে। তো ধরুন এই একটা যে যখন যেখানে আপনি বলছেন যে এটা একটা সত্যি একটা অনেক বড় অধ্যাবসায় দরকার এবং একটা সময় দরকার, এখানে দাঁড়িয়ে কিছু কিছু ব্র্যান্ড, আমি কারো নাম নিচ্ছি না, বা কিছু কিছু করে বলছে সোশ্যাল মিডিয়াতে যে 2 মাসেই নিট ক্র্যাক করে নাও, এগুলোর বাস্তবতা কি? একদম জিরো। 2 মাসে ক্র্যাক করা সম্ভবই নয়, ঠিক আছে? ক্র্যাশ কোর্স সবার থাকে, আমাদেরও ক্র্যাশ কোর্স আছে। আমি ক্র্যাশ কোর্স যখন লঞ্চও করি তখনও বলি যার প্রিপারেশন নেই সে 2 মাসে কিচ্ছু করতে পারবে না, সম্ভবই নয়। ক্র্যাশ কোর্স তাদের জন্যই এফেক্টিভ যারা সারা বছর পড়াশোনা করেছে। ক্র্যাশ কোর্স শুধু তাদেরকে ওই পুরো জিনিসটাকে এবার একটা ক্র্যাকটা করে আনবে, আদারওয়াইজ যে সারা বছর কিছুই জানে না, মানে আমি সারা বছর বসে থাকলাম, যার ধারণাই নেই, যে সারা বছর এমসিকিউ প্র্যাকটিস করেনি, ডেইলি এমসিকিউ ফিজিক্স কেমিস্ট্রি করে যায়নি, তার কনসেপ্ট ক্লিয়ার নেই, হতে পারে একটা দুটো চ্যাপ্টার উইক থাকতে পারে, কিন্তু যার গোটাটাই উইক। যেমন আমাকে একজন মেসেজ করে বলে, স্যার আমি ক্র্যাশ কোর্সটা নেবো, আমার না বায়োলজি আর কেমিস্ট্রি, বায়োলজিটা হয়ে গেছে, ফিজিক্স আর কেমিস্ট্রিটা আমি কিছু জানি না। আচ্ছা, তো কোন সেটা তার জন্য পসিবল না, ইনফ্যাক্ট লাভ নেই না। তাই প্রথম কথা হয় না এরকম, তাহলে এতটাও সহজ নয় নিট পরীক্ষাটা, কারণ তাহলে অনেকেই হয়তো থ্রেশহোল্ডটা পার করতো, তারপরে তো ইন্টারভিউস নিতে হতো না, মানে হবে না, তার কারণ এখানে তো এটা তো নাম্বার নয় যে এই নাম্বারটা পেলে চান্স হয়ে যাবে, এটা বোর্ডস নয়, এটা হার্ডকোর কম্পিটিশন, যেখানে আপনি যাই করুন না কেন পিয়ার টু পিয়ার 25 লাখের মধ্যে 50,000ই পাবে, আমি এটাই বারবার বলছি, রাইট? তাহলে এবার এরকম 50,000 ছেলে মেয়ে তো দেশে আছে যারা পড়াশোনা করেছে সারা বছর ধরে রোগ রয়েছে এই জিনিসটার সাথে, তো তারাই পাবে, রাইট? ইনফ্যাক্ট একটা আমার মনে পড়ছে, আপনি একটা পডকাস্ট করছিলেন যেখানে একজন স্টুডেন্টকে আপনি বলছেন, সে বোধহয় বলেছে যে লাস্ট বেশ কিছু বছরের কোয়েশ্চেন পেপার সে বোধহয় কতবার জানা, আমার টাইমসটা মনে নেই, বোধহয় 25 ইয়ার্স না 10 ইয়ার্স এর পেপার ও বোধহয় 8-9 বার শুধু প্র্যাকটিস করেছে। একটা ছেলে একজন ছিল, বলছি এই অধ্যাবসায়টা দরকার, তবেই হবে, এমনি হবে না, মানে এরকম ইটস নট আ ম্যাজিক, একেবারেই ম্যাজিক নয়, বিশাল কম্পিটিশন এবং 50,000 সিট গভর্নমেন্টে, আর এটা মাথায় রাখতে হবে 3-4 লাখ ছেলে তো সেটার জন্য যথেষ্ট। এখানে যে কারণে আমার এই জিনিসটা জিজ্ঞেস করা, যে এখানে একটা সতর্কবার্তা স্টুডেন্টদের জন্য,
যে এই ট্র্যাপে পড়া উচিত না, 2 মাসে কেউ ক্র্যাক করাতে পারবে না। ইটস নট আ পিস অফ কেক যে তুমি 2 মাসে করে নেবে। 2 মাসে তুমি যাদের রিফ্রেশার কোর্স হোক কি যেমন আপনি বলছেন যে লাস্টে একটা যে রয়েছে ক্র্যাশ কোর্স, এটা অবশ্যই নেওয়াটা একটা হেল্প হতে পারে, প্রোভাইডেড ইউ আর স্টাডিং থ্রু আউট দ্য ইয়ার। এইবার এখানেও এটা অনেকের ব্যাপার, ধরুন যে কিছুই জানে না, কিন্তু সে জানে এবার আমি পাবো না, কিন্তু সে বিরাট মোটিভেটেড যে আমি করবই। লোকে খুব কমনলি নেতাজির এক্সাম্পল দেয় যে 7 দিনে আইসিএস এ 4th হয়ে গেছিল। সব নেতাজির পড়াশোনা ছিলই বরাবর, মানে এরকম নয় যে ও হঠাৎ তার আগে ও হিস্ট্রিটা জানে না, জিওগ্রাফিটা জানে না, ইকোনমিক্সটা জানে না, পল সায়েন্সটা জানে না, ও গেল 7 দিন পরে। ও বরাবর হিসেবে মেধাবী ছাত্র ছিলেন উনি, এবং উনি বরাবর পড়াশোনা করেছেন। তো ওনার ক্লাসের পড়াশোনা বা ওনার গ্রাজুয়েশনের পড়াশোনা স্ট্রং ছিল। উনি হয়তো ওই পরীক্ষাটার জন্য 7 দিন বসে পড়েছিলেন, কিন্তু তার আগে থেকে ওনার পড়াশোনাটা রয়েছে। তো এরকম লোকে ভাবে। এবার তারা যদি কেউ পড়ে তাহলে পড়ুক, কিন্তু যেটা হবে যার প্রিপারেশন 0, সে ধরুন 2 মাস বিশাল পড়লো, চান্স পেলো না হয়তো, কিন্তু সে তো এগিয়ে গেল। রাইট, নেক্সট ইয়ারের জন্য সে যখন প্রিপারেশন শুরু করবে তখন 2 মাস আগে যা পরিস্থিতি ছিল সেখান থেকে হয়তো বেটার জায়গায় একটা হেড স্টার্ট। কিন্তু এই ভেবে এটা উচিত নয় যে এবারই আমি পেয়ে যাবো। বেঙ্গল বোর্ডের ধরুন যে সিলেবাসটা, সেটার সাথে ধরুন যখন কেউ নিটের পরীক্ষাটা দিচ্ছে পার্থক্য নেই খুব একটা। ওকে, বইগুলোতে হয়তো একটু কায়দা করে এদিক ওদিক করে লেখা থাকে, সিলেবাসটা অলমোস্ট সেম। নিটের সিলেবাস বরং বোর্ডের সিলেবাস থেকে একটু কম, মানে 11-12 যা যা চ্যাপ্টার রয়েছে তার থেকে 4-5টা করে প্রতিটা সাবজেক্টে 3-4টে করে চ্যাপ্টার কম আছে নিটে। এইবার বোর্ড তখন সেমিস্টার ভেঙে দিয়েছে, তাই সেমিস্টার অনুযায়ী হবে, ওটা একসাথে হবে। তো আমি মনে করি একটা সায়েন্সের স্টুডেন্ট সে যদি মনে করে যে আমি এই 4 মাস পড়লাম আমার শেষ, তাহলে সে সায়েন্স নিচ্ছে কেন? সে কি করবে জীবনে? আমি মেনে নিলাম একটা ছেলে মেয়ে এলো, তার জীবনে সে ভাবছে আমি 3 মাসে একটা ফার্স্ট সেমিস্টার পড়বো, সেকেন্ড সেমিস্টারে আমি ফার্স্ট সেমিস্টার ভুলে যাবো, থার্ড সেমিস্টারে গিয়ে ফার্স্ট সেকেন্ড ভুলে যাবো, ফোর্থে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ভুলে যাবো। তুই সায়েন্স পড়বি, কি করবি তারপরে জীবনে? এটা হয়? সায়েন্স তো এটা একটা চেন, এটা তো পুরো একটা কন্টিনিউয়াস চেন, মানে আমি একটা জিনিস না জেনে তো পরের জিনিসটা জানতে পারবো। একটা একটার সাথে লিংক করবে, তবে এটা হয় ফার্স্ট সেমিস্টার আমি জানবো, সেকেন্ড সেমিস্টারে ভুলে যাবো, এটা হয় না। একটা পর একটা বলতে সেটা সবটাই আমাকে জানতে হবে। হতে পারে তার নিট জেইতে স্বপ্ন নেই, কিন্তু যে ছেলে মেয়েটা এইভাবেই তার ব্রেনকে তৈরি করছে যে বাবা আমি কোনো রকম ফার্স্ট সেমিস্টারটা ভালো করি, এটা শেষ হয়ে গেলে ফার্স্ট সেমিস্টার ভুলে গেলাম, এটা হার্ডেলের মতন একটা পার করে একটা, তাহলে সে ভালো পেয়ে গেল, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার পাস করে গেল, লোকে তো সাজেশন নেওয়া নিয়ে বসে আছে, কমন মিলিয়ে দিল, হোয়াট নেক্সট? তারপরে কি করবে? চাকরি তো যেখানে যে সায়েন্সের যে কটা ফিল্ডে তার চাকরি রয়েছে, স্টার্ট আপ রয়েছে, সেখানে তো লোকে তাকেই চাকরি দেবে যার স্কিল রয়েছে, যার নলেজ রয়েছে, যার কনসেপ্ট রয়েছে। তো কোথায় যাবে? ও তো কিচ্ছু নেই, ও তো শুধুমাত্র প্রতিটা সেমিস্টারে কিছু সাজেশন মুখস্থ করে সেমিস্টারের নাম্বার পেয়ে বেরিয়ে গেছে। যারা ডাক্তার হবার স্বপ্ন দেখে, যারা ভাবে ডাক্তার হব, তাদের আর কিছু ভাবা উচিত না। আমি এরকম কোন স্টুডেন্ট আজ অব্দি আমার লাইফে দেখিনি, এত বছর ধরে রয়েছে এই ফিল্ডে, যে নিচে চান্স পেয়ে গেছে একটা সরকারি মেডিকেল কলেজে, কিন্তু তার এইচএস খারাপ হয়েছে। আমি দেখিনি না। পুরো ভারতবর্ষে এতদিনে কেউ একটা বার করে দিল, সব ব্যতিক্রমের গল্প আমি যাচ্ছি না, এক্সেপশন সবসময় সব জায়গায় থাকবে, হ্যাঁ, বাট এরকম হয় না। তার কারণ যার নিট পরীক্ষাটা 11-12 এর সিলেবাস মিলিয়ে হয়, তো তার সেটা যদি স্ট্রং থাকে, এবার নিটটা এমনি এমনি হবে না, তার কনসেপ্ট স্ট্রং থাকবে, তার থিওরি স্ট্রং থাকবে, তার অঙ্ক করার ক্ষমতা স্ট্রং থাকবে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই তাকে তার বোর্ড খারাপ হতে পারে। তো যা এই যে এটা কমন প্র্যাপ, টোটালটা 180 মিনিট ওর ফাইনাল পরীক্ষাটা নিটে। তো ওখানে যখন ও যাবে, যে পরীক্ষা দেবে একটা ক্যান্ডিডেট, তো পুরো জিনিসটা কিভাবে ট্যাকেল করবে, কিভাবে ভাববে, কোন সেকশনটা আগে কোন সেকশনটা পরে, ওখানে ভাবারই সময় নেই, সেটাই হয়তো সব থেকে সমস্যা। আগাম যদি একটা মেন্টালি প্রিপারেশন নিতে হয়, এইটাই ভেবে যেতে হবে যে কিছু সময় নেই আমার হাতে, এবং এইটার জন্য এটা নিট, ঠিক আছে? কারণ আমরা সবসময় বলি যে যেই অ্যাডভান্স, যেটা হার্ডেস্ট এক্সাম, ওর কোশ্চেন বিশাল কঠিন হয়, ঠিক আছে? লোকে মানে শেষ করতে পারে না, খুব অল্প স্কোর করে তাতেই র্যাঙ্ক করে। যেই অ্যাডভান্স ভেরি টাফ পেপার, সেখানে নিট খুবই সহজ একটা পেপার, কিন্তু সমস্যাটা হচ্ছে কম্পিটিশন এবং সময়। 180টা মানে 180 মিনিট টাইম রয়েছে, এবং প্রশ্ন আসে হচ্ছে 180টা, 90টা বায়োলজি প্রশ্ন, 45টা ফিজিক্স, 45টা কেমিস্ট্রি। তার মানে হিসেব খুব সহজ, 1 মিনিটে একটা প্রশ্ন, তাহলে মিনিটের মধ্যে একটা প্রশ্ন আমাকে করতেই হবে, খুব সহজ হিসেব। তাহলে 1 মিনিটে যদি আমাকে একটা প্রশ্ন করতে হয়, তাহলে আমি করবো, করে গোল করবো, সবটা মিলিয়ে কিন্তু 1 মিনিট, তার মধ্যে আমাকে মাথা খাটাতে হবে, সেই জন্য সময় নেই, সেই জন্য এটা নিট, সেই জন্য ডাক্তারি। কারণ ওই যখন ওটি করতে ঢুকবে, স্প্লিট সেকেন্ড ডিসিশন, হ্যাঁ ওটাই তো খেলা। একটা ওটি করতে একটা পেশেন্ট এলো বুকে ব্যথা নিয়ে, ও
ওকে ওই মুহূর্তে ডিসিশন নিতে হবে যে এই বুকে ব্যথাটা কি হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে, নাকি গ্যাস্ট্রাইটিসের জন্য হচ্ছে, নাকি গলব্লাডার স্টোনের জন্য হচ্ছে, নাকি প্যানক্রিয়াটাইটিসের জন্য হচ্ছে। কারণ যদিও মিস করে দেয় হার্ট অ্যাটাকটা, তাহলে মরে যাবে লোক। তাহলে ওকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ওকে থ্রম্বোলাইসিস করতে হলো, পিসিআই করতে হলো, ওকে হার্ট অ্যাটাক থেকে বাঁচাতে হবে। দ্যাট ইজ নিট। সেইখানে এই পরীক্ষাটাই ওরা নেয়, এখানে ভাবার টাইম নেই। এখানে ওকে মাথায় নিয়ে যেতে হবে যে আমি কোশ্চেন পাবো, করবো, এই প্রিপারেশনটাই ওকে সারা বছর রাখতে হবে। অ্যাপ্রোচটা এটাই রাখতে হবে। আমার ভাবার সময় নেই, মানে কোশ্চেন পড়বো, 2 মিনিট ভাববো, এত টাইম নেই। পড়বো, মার্ক 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 করে বেরিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। আমরা এবার স্টুডেন্টদের কিছু কোয়েশ্চেন নেবো, সেটা আমাদের স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে। মক টেস্টে কিরম নাম্বার এক্সপেক্ট করব, আর কটা মক টেস্ট দেবো? আনলিমিটেড, যত বেশি মক টেস্ট দেবে তত ভালো। মক টেস্টে কোনো গুনতি করাই উচিত নয়। মক টেস্ট লোকে এই কারণে দিতে চায় না, কারণ লোকে ভাবে মক টেস্ট আমার তো প্রিপারেশন রেডি নেই। আমি এটা বলে দিই যে যেদিন পরীক্ষা দিতে যাবে সেদিনও প্রিপারেশন থাকবে না, ফুল প্রিপারেশন। তাই ওই হাফ প্রিপারেশনেই মক টেস্ট দেওয়া অভ্যেস করতে হবে, যত বেশি দেবে তত ভালো। তাতে অনেক অজানা প্রশ্নকে গেস কিভাবে করতে হয় সেটা শিখবে ও, যদিও সিরিয়াসলি দেয় আর কি। এটা হচ্ছে ব্যাপার। মক টেস্টের মার্কস ম্যাটারই করে না, শুরুর দিকে 100 পেতে পারে যখন শুরু করছে, বাট যদিও দিতে থাকে আমি শিওর ওটা বাড়তে বাড়তে একদিন 650 প্লাস চলে যাবে, যদি দিতে থাকে কন্টিনিউয়াসলি। ওকে ওকে। নেক্সট যেটা কোয়েশ্চেন আছে সেটা হলো কোন বুকস পড়বো ফর প্রিপারেশন? এনসিইআরটি। ওকে ওকে। যদি কোনো টিপস বা হ্যাক হয় যেটা হলো এই পুরো প্রিপারেশন জার্নিতে আমাদের হেল্প করবে, সেটা কি? স্পেসিফিক কোনো টিপসের কথা জিজ্ঞেস করেছে। ঘুমের মধ্যে জেগে স্বপ্নে এনসিইআরটির পাতা, ছবি, লাইন এগুলোকে দেখতে হবে, সেই রকম প্রিপারেশন নিয়ে যেতে হবে। যেটা এটা যে যারা করতে পারে তারাই চান্স পায় এখন। ওকে ওকে। এনইডি তো ফার্স্ট স্টেপ। ডাক্তার হওয়ার জন্য, স্পেশালাইজেশন করার জন্য আর কি কি এক্সাম দেব? নিট, এটা শুরু হয় নিট ইউজি দিয়ে, এরপরে নিট পিজি হয় যেটাতে মাস্টার ডিগ্রি করতে পারে আর কি, এমডি বা এমএস। তারপরে নিট এসএস হয় যেখানে পোস্ট ডক্টরাল ডিগ্রি হয়, ডিএম বা এমসিএইচ। এটা লম্বা প্রসেস, অনেকে এমবিবিএসই থেমে যেতে পারে এরকম, এমবিবিএস এর পরে সে ডাক্তার হয়ে যাবে, তারপরে সে তার মতো করে জীবন, কেউ অনেকে নিজস্ব নার্সিংহোম খোলে, ক্লিনিক খোলে, কেউ এমবিবিএস করার পরে ডাক্তারদের আলাদা ইউপিএসসি হয়, সেটা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে ঢুকে যায়। সেরকম অনেকেই করে, এটা রেলে চাকরিতে নিয়ে নেয় এবং সে একটা ফুল লাইফ কাটায়, একটা গাড়ি পাবে, বাংলো পাবে, এরকম অনেকেই করে। মানে তাকে এরকম নয় যে তাকে এমডিএমএস করতেই হবে। ও জিজ্ঞেস করছে স্পেশালাইজেশন করার জন্য আর কি কি এক্সাম হয়? নিট পিজি একটা আমাদের দেশে, আর যদি বিদেশে যেতে চায় তাহলে ইউএসএমএলই আছে, ল্যাব রয়েছে, এগুলো বিভিন্ন বাইরের দেশের পরীক্ষা। এখন অনেকে দুবাই যেতে চায়, দুবাইয়ের আলাদা পরীক্ষা আছে। তো আমাদের দেশের জন্য নিট পিজি রয়েছে, রাইট, যেখানে এখানে স্পেশালাইজেশন করার জন্য। ঠিক আছে। আর ডক্টর প্রফেশনের কি কি খারাপ দিক দেখেছেন আপনি? ওরকম ভাবে খারাপ কিছু নয়। ডাক্তার প্রফেশনের যেটা মেন ব্যাপার হচ্ছে যে ইটস অল ডিপেন্ডস অন ইউ। মানে আমি কতটা, মানে হ্যাঁ অবভিয়াসলি যখন কেউ একজন এমবিবিএস এর ইন্টার্নশিপ করছে বা এমডি করছে, যখন এই বছরগুলো খুব স্ট্রেসফুল, প্রচুর হেক্টিক, ডিউটি আওয়ার্স এর কোনো মানে মা বাপ নেই, এরকম চাই, মানে অদ্ভুত নিয়ম, জানি না কেন। মানে লোকে 30-40 ঘন্টা ডিউটি করছে, আবার ওটাকে নিয়ে লোকে গর্ব করে বলছে, কেন করবে আমি জানি না। চাইলেই ওটাকে কিন্তু কমানো যায়, মানে লোকে বলে যে কমানোর জায়গা নেই, এটা ভুল। এটা আছে, অপশন রয়েছে, চাইলে করা যায় যদি সেই সৎ ইচ্ছা মানুষের মধ্যে থাকে। কাউকে দিয়েই 40 ঘন্টা টানা ডিউটি করানোর প্রয়োজন পড়ে না, সেইটার উপায় রয়েছে, কিন্তু সেটা কেউ সেটা করতে চায় না। যাই হোক, আমি কেউ নই বলার। একটা অন্য বিষয় নিয়ে একটু কথা বলতে চাইবো। গত বছর এনইডিতে 67 জন ফার্স্ট র্যাঙ্ক করেছিল। এবার আপনার কি এক্সপেকটেশন, কতজন র্যাঙ্ক? অতজন করেনি, পরের সংখ্যাটা কমে গেছিল, রাইট, যেটা পরে করে রিভাইজ হয়েছিল, পরে রিভাইজ হয়ে কমে গেছিল। এবছরের কি জানতে চান, কাট অফ কত যাবে এবছর? সেই নাম্বারটা কত হতে পারে? কেউ বলতে পারে না কত যেতে পারে, আমার কোনো গেস নেই। তবে কাট অফ কমে না, এটা আমি যা দেখেছি ট্রেন্ড, মানে কাট অফ নয় বাড়ে, নাহলে ওই একই জায়গায় থাকে। তো আগের বছর তো আমার যতদূর ধারণা কাট অফ প্রায় পশ্চিমবঙ্গে কাট অফ অলমোস্ট 640 অ্যারাউন্ড গেছিল, 640 জেনারেল ক্যাটাগরিতে। তো সেটা কমবে না, এইটুকু ওটা থাকবে বা বাড়বে, +-5 অথবা বাড়বে, রাইট। তো যেটা নিয়ে বললেন একটু আগে, যেটা রিভাইজ হয়েছিল, তো আগের বছর এই এনটিএ স্ক্যাম বা যেটা হয়েছিল তার আফটার মাতে ওরা প্রেস রিলিজ করে, টোটাল কাট অফ মার্কস নিয়ে কথা বলে, পুরো প্রসেস নিয়ে কথা বলে। এই পুরো ইনসিডেন্টটা নিয়ে আপনার কি মানে স্ট্যান্ড, কি মনে হয়? আমার কোনো স্ট্যান্ড ইয়ার নেই, কারণ দেশের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে কোনো স্ক্যাম হয়নি, আমি কে বলেন।
আমি কেউ নই বলা, যেটা সর্বোচ্চ আদালত বিচার করার পরে বলে দিয়েছে আমি সেটাই অ্যাকসেপ্ট করে নিয়েছি দেশের একজন নাগরিক হিসাবে। এবং আমি এইটুকুই বলতে পারি যে কম্পিটিশন আরো বাড়বে, কারণ অ্যাকচুয়ালি এত এখন অনলাইন, এটার যেরকম খারাপ দিক আছে ভালো দিক হচ্ছে যে প্রচুর লোক যারা হয়তো আগে অতটা জানতে পারতো না তারাও এখন কিন্তু পড়াশোনা করছে, তারাও কিন্তু ফ্রি মেটেরিয়াল পাচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউবকে ইউজ করে, বা এত অ্যাফোর্ডেবল হয়ে গেছে অনলাইন এডুকেশন। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা পড়ছো, তো এটা একদম এটা ভাবা উচিত নয় যে কেন কম্পিটিশন বাড়লো। কম্পিটিশন কিন্তু বাড়ছে, কম্পিটিশন কিন্তু আরো বাড়বে, কারণ অ্যাকচুয়ালি যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু পড়ছে, মানে তারা হয়তো আগে সেই সুযোগটা পেতো না, কারণ তাকে হয়তো সে গ্রাম থেকে শহরে আসতে হতো, অনেক টাকা খরচ হতো, সেটা হয়তো তখন সে আর আসতে পারতো না। কিন্তু এখন অনলাইনের জন্য কিন্তু সবার কাছে পড়াশোনাটা পৌঁছাচ্ছে। হ্যাঁ, তাই কম্পিটিশন কিন্তু বাড়বে। অবশ্যই কোর্টে রায় দিয়েছে যে এটা রয়েছে, বাট এটার পরে বেরোনো, রিভাইজ রেজাল্ট বেরোনো, সবকিছু র্যাঙ্ক ইনফ্লেশন অ্যান্ড অল দ্যাট স্টাফ, এটা নিয়ে কোনোভাবে যারা পরীক্ষার্থী তাদের মনোবল বা তাদের যেটা মাইন্ডসেট বা যে ভাবনা, তার উপরে কোনো একটা প্রেশার বা কিছু কি ফেলছে বা ফেলেছে? মনোবল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুরো একেবারে, মানে লোকজনের বিভৎস ডিপ্রেশন এসছে, মন খারাপ হয়েছে, মনোবল ভেঙে গেছে, উঠে দাঁড়াতে পারেনি। কিন্তু কি করব আমরা, দিস ইজ লাইফ। সবসময় সবকিছু এক্সপেকটেশন অনুযায়ী হবে এরকম কোনো ব্যাপার নেই জীবনে। সবসময় তো লোপ্পা বল আসবে না যে আমি প্রত্যেকটা বলে 4-6 মারবো, তো মনে হয় যে ঠিক নয়, হয়তো আম্পায়ারকে কেউ কিনে রেখে দিয়েছে, এরকম মনে করে যে এরকম, হ্যাঁ এরকম বাউন্সার দিচ্ছে, নো রাখছে না, বা এরকম ব্যাপার আনফেয়ার। সচিনকে দিয়েছিল না সে অফসাইডের বল অস্ট্রেলিয়ার সাথে, আউট দিয়ে দিয়েছিল, মানে ভাবাই যায় না। কিন্তু ইটস অল অ্যাবাউট বিং নট আউট। এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর পেশেন্ট রেশিও আমাদের ইন্ডিয়া কমে যাচ্ছে তো আস্তে আস্তে, মানে নরমালের থেকে কমে যাচ্ছে। একটা ডাক্তারের জন্য 835, মানে 835টা পেশেন্টের জন্য একটা। আগে যেটা আরো বেশি ছিল, এমনিতে আমরা বলি যে 1000 জন পেশেন্টের জন্য একটা ডাক্তার সাফিসিয়েন্ট, সেটা কমে গেছে। কিন্তু মুশকিলটা যেটা হেল্প করছে, কোথাও হেল্প করার সম্ভবই নয়। তার কারণ হচ্ছে যে ডাক্তাররা কোথায় রয়েছে, ম্যাক্সিমাম শহর কেন্দ্রিকই রয়েছে। তো গ্রামে আপনি যদি একটা গ্রামের রিমোট এরিয়াতে রেশিও দেখেন, সেটা যা ছিল তাই রয়ে গেছে, বা হয়তো অবনতি হতে পারে। আর একটা হচ্ছে যে যোগ্য, কতজন সত্যি কেপেবল যে আমি সত্যি হেলথ সিস্টেমটাকে চেঞ্জ করে দেবো, সত্যি আমি চেঞ্জ করে দেবো, সেই জিনিসটাকে দেখতে হবে। নাম্বারস দিয়ে সবকিছু বিচার হয় না। এটাকে কোনোভাবে অন্য কোনোভাবে যাতে আমাদের মেজার করা শুরু করা উচিত, যেটা কেপেবিলিটি, এবিলিটি আমাদের দেশে বা পপুলেশন ডেনসিটির হিসেবে আমাদের দেশের এত মানে ডাইভার্সিটি এবং এত কিছু, এখানে এত কিছু করা সম্ভব নয়, যে সরকারের ইচ্ছার উপর নির্ভর করছে। দেখুন আপনি কলেজে তো কম রাখতে পারবেন। আমি রিসেন্টলি আমি কোনো একজন কার একটা ইন্টারভিউ দেখছিলাম, বলছে যে 5 লাখ সিট করে দাও। আমি তো 5 লাখ স্টুডেন্ট নিয়ে বসে আছি চান্স পাওয়ানোর জন্য। 5 লাখ কেন, 20 লাখ স্টুডেন্ট করে দিলে 20 লাখ ছেলে মেয়েই চান্স পাবে। আমি যদি আছে মেডিকেল কলেজে বলি 20 লাখ সিট, যারা পরীক্ষা দিল সবাই চান্স পেলো, তাদের লাভটা কি হলো? যে নিটে 0 পাচ্ছে সেও চান্স পাচ্ছে, তা সে যদি ডাক্তার হয় তাহলে লাভটা কি হবে? তাই ওটা কোনো লজিক নয়। পরের স্টেপটা নিয়ে ভাবতে হবে, ওটা কোনো লজিক নয়, ওটা কোনো লজিক নয়। নিট দেবে, সে জানে 10 পরে যখন মানে সেই সময় থেকে একটা ডিসিশন নিচ্ছে, সে সায়েন্স নিচ্ছে, বোর্ডসটাও দিতে হবে তাকে, নিটটাতেও ভালোই করতে হবে। তো এই সময় দাঁড়িয়ে সে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, কত ঘন্টা পড়বে, কিভাবে শুরু করবে? কত ঘন্টা কোনো ব্যাপারই নয়। প্রথম কথা, সায়েন্স হচ্ছে এমন একটা জিনিস যেখানে ফ্লেক্সিবিলিটি আছে প্রচুর। এটা ডিপেন্ড করছে যে ও কিভাবে শিখছে। আমি সবসময় বলি যে এই জন্য সায়েন্স খুব টিচার ডিপেন্ডেন্ট। মানে কেউ যদি জিনিয়াস হয় আলাদা কথা, বাট আদারওয়াইজ খুব টিচার ডিপেন্ডেন্ট। একটা টিচার একটা সাবজেক্টে কিভাবে পড়াচ্ছে, মানে তাকে কি কিছু কোশ্চেন অ্যান্সার মুখস্থ করিয়ে দিচ্ছে, নাকি তাকে এমন একটা ক্রিয়েট করছে, তার মধ্যে একটা ম্যাজিক ক্রিয়েট করছে যে সে এমনি সব ধরতে পারছে, অঙ্ক করতে পারছে, একটা প্রবলেম সলভ করে ফেলছে, সেই প্রবলেম সলভিং এবিলিটি তার মধ্যে ডেভেলপ করছে। এইটা ডিপেন্ড করছে। তো এইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু সায়েন্স ডাজ নট নিড লং আওয়ার্স ডেডিকেটেড। মুশকিল যেটা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে, লোকে 10 অবধি না একটা ভাবে পড়াশোনা করে। রাইট, ভেরি ইম্পর্টেন্ট। এইটাই মুশকিল হয়ে যায়। মানে যেমন আমাকে প্রচুর লোক বলে যে স্যার 8 থেকেই তো নিটের প্রিপারেশন অনেকে করায়, 7 থেকে করায়, 9 থেকে করায়। নিটের প্রিপারেশন এত লাগে না, 11 থেকে শুরু করলেই হয়। কিন্তু সে 10 অবধি সায়েন্সটাকে লিটারেলি সায়েন্সের মতো করে পড়েনি, সে না জীবন বিজ্ঞানটাকে দাগিয়ে পড়েছে।
দাগিয়ে দিয়েছে তাকে, এই দাগ এইটা পড়ো। পড়বি, এইটার ভৌত বিজ্ঞানটাকে দাগিয়ে দিয়েছে, হয়তো ফিজিক্সটা একটু বুঝিয়েছে, কেমিস্ট্রিটা পুরো দাগিয়ে দিয়েছে, এবং এটা মেলাতে পারবে লোকে। বেশিরভাগই জীবন বিজ্ঞান যারা সবাই পড়ায় এরকম দাগিয়ে দেয় যে এই কোশ্চেন এইগুলো। ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রিটা পুরো দাগিয়ে দেয়, ফিজিক্সটা হয়তো একটু আধটু পড়ায়, এবং এইটা করে এবং অঙ্কটাকে একটু করায়, এই করে ওরা মাধ্যমিক দেয়। ওই জন্যেই কঠিন লাগে 11-এ এসে, কারণ 9-10-এ যা সিলেবাস রয়েছে। আমি রিসেন্টলি এই মাধ্যমিকের আগে ওদেরকে যখন একটু ইউটিউবে পড়াতাম, তখন আমি এটার সঙ্গে একটু ওয়াকিবহল হলাম। আমি দেখলাম যথেষ্ট 11-12-এর সঙ্গে কোরিলেশন আছে। এই যে লোকে বলে যে 9-10-11-12 কোনো মিল নেই, ভুল নয়, সেটা একদমই 9-10-এ ফাউন্ডেশনটা রয়েছে, ওই সমস্ত 11-12-এর চ্যাপ্টার গুলোই 9-10-এ ছোট ছোট করে রয়েছে। কিন্তু ওই জিনিসগুলোকে যদি ওরা একটু কনসেপচুয়ালি পড়তো, টিচিং মেথোডোলজিটা যদি ঠিক হয়, তাহলে এই কানেক্টেড স্টুডেন্ট আরো বেটার, তাহলে সেটা যদি ঠিক হয়, তাহলে 11 থেকে শুরু করলেই হবে। তো সেখানে ভারতে যেভাবে মেডিকেল এডুকেশনটা যেভাবে ইম্পার্ট করা হয়, যেভাবে পড়ানো হয়, সেটা যেভাবে হচ্ছে, সেটার সঙ্গে কি আপনি একমত, নাকি কোথাও একটা ঠিক হচ্ছে না বা কিছু অন্য হওয়া উচিত? এটা সব জায়গাতেই সমস্যা। আপনি স্কুল কলেজে দেখুন, আপনি মেডিকেল কলেজে দেখুন, ভালো টিচার আপনি কোথাও পাবেন না। যত ভালো ভালো টিচারের নাম বলুন যারা ডাক্তারির জন্য ভালো পড়ায়, দীপক মারওয়া স্যার হোক, রাজেশ কৌশল হোক, আমি অনেক নাম বলতে পারি, দেবেশ মিশ্র প্যাথোলজি পড়ান, সাক্ষী আরোরা, দীপ্তি বাল, এরা গাইনি অপস পড়ান, সুমের শেঠি রেডিওলজি পড়ান, এরা কেউ কোনো কলেজের সাথে যুক্ত নয়। তাহলে এরা কোনো মেডিকেল কলেজে এরা পড়াচ্ছে না, এরা অনলাইনে পড়াচ্ছে বা এদের নিজস্ব ইনস্টিটিউটে পড়াচ্ছে। ভালো টিচার মেডিকেল কলেজে নেই। সিমিলার ফর স্কুল কলেজ। আমি যেভাবে পড়তাম আজ থেকে 13 বছর আগে, 14 বছর আগে, এখনো একইভাবে পড়ানো হয়। সেই একটা স্লাইড এনে প্রজেক্টরে চেঞ্জ করছে। আরে 14 বছরে দুনিয়া পাল্টে গেছে, আমাদের সেই পড়ানো মেটেরিয়াল জিনিস সব একই রয়েছে। এখন এমন করা উচিত না যে এআই ফেআই দিয়ে মানে মানুষ হার্টের মধ্যে ঢুকে যাবে, একটা স্টুডেন্টকে আমি পুরো সিমুলেশন করে দেবো, সিডি পুরোটা দেখালাম, ঢুকছে, দেখছি আমি কপাটিকা ভালভ দেখছি, এখান দিয়ে হার্ট বিট করছে, এরকম কিছু করা উচিত না। কোন দিক দিয়ে কি আছে সেসব না করলে কি করে হবে? স্কুল কলেজে যে জায়গায় থাকে, তারপর ধরুন মেডিকেল প্রফেশনটায় তাদেরকে ভালোভাবে পড়ানোটা এতটা ইম্পর্টেন্ট। আমরা যে একটা আগে ডিসকাশন করছিলাম, এরা যেটা করে সেটা হচ্ছে একটা জীবন বাঁচানো একটা পার্ট। ওটাই তো লোকে বলে আমি মেডিকেল কলেজ খুলছি। মেডিকেল কলেজ খুলে লাভটা কি? পড়াবেটাকে? আমি তো বিল্ডিং তৈরি করা তো আমার কাছে, সরকারের হাতে জমি আছে, সরকার বিল্ডিং তৈরি করে দেবে। কেউ এটা ভাবে না সেখানে কারা পড়াচ্ছে, টিচার কারা, মেটেরিয়াল কি, ইনফ্রাস্ট্রাকচার কি, এগুলো নিয়ে তো কেউ ভাবে। দেশে শুধু মেডিকেল কলেজ হচ্ছে আমি শুনছি, পড়ানোর লোক নেই। আপনি একটু খবর নিয়ে দেখুন যে পড়ানোর লোক নেই। হয়তো অ্যানাটমি পড়াচ্ছে সে ডাক্তারই নয়, আমরা তো বুঝতাম যে আমাকে যে পড়াবে সে ডাক্তার হবে। আপনি দেখুন অ্যানাটমি যে পড়াচ্ছে সে ডাক্তার নয়, যে বায়োকেমিস্ট্রি পড়াচ্ছে সে ডাক্তার নয়, সে হয়তো এমএসসি বায়োকেমিস্ট্রি। আইডিয়ালি কিন্তু ডাক্তারের পড়ানোর কথা, যে এমডি বায়োকেমিস্ট্রি তার পড়ানোর কথা। আপনি দেখবেন লোকের নেই, লোক পাচ্ছে না। অ্যাজ এ ডক্টর এখন অব্দি আপনার সব থেকে স্ট্রাইকিং ঘটনা কি হয়েছে? অনেকগুলো ঘটনা আছে। আমার প্রথম, আমি যেদিন ইন্টার্নশিপে আমি প্রথম ডেলিভারি করেছিলাম, সেটা খুব স্ট্রাইকিং। তার আগে আমি যখন ফাইনাল ইয়ারে পড়ি তখন ডাক্তার হইনি, তখন পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, এবং সেখানে পর পর 2016 না 17? তখন পর মানে অনেক অ্যাম্বুলেন্স আসছিল, মেডিকেল কলেজেই এসেছিল পাশেই। তাই তখন আমার ফাইনাল ইয়ার, তখন আমাদেরকেও নামতে হয়েছিল মাঠে, কারণ এতটা ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো এটা একটা খুব স্ট্রাইকিং। তো বা এরকম এমার্জেন্সিতে আমি যেদিন প্রথম কোনো একটা পেশেন্টকে ম্যানেজ করে সুস্থ করেছিলাম, সেটা স্ট্রাইকিং। তো প্রথম জিনিসগুলো সবই খুব স্ট্রাইকিং আর মেমোরেবল হয়ে রয়েছে আজ ইনস্ট্যান্ট মেমোরি। অনেকেই সামওয়্যার ক্লুলেস হয়ে যাচ্ছে আজকে। একটা এই যেমন একটু আগে কথা বলছিলাম, একটা সোশ্যাল মিডিয়ার বাবল এমন ভাবে ক্রিয়েট হয়েছে, তারা সামওয়্যার ক্লুলেস হয়ে যাচ্ছে যে কিভাবে কি করবে অ্যাবাউট লাইফ, অ্যাবাউট কেরিয়ার। তো এই জায়গাটা এরা কিভাবে ব্যালেন্স করতে পারে? এন্টায়ার হাতছানি সোশ্যাল মিডিয়ার আজকে যেভাবে রয়েছে, তার মাঝখানে পড়াশোনাটা এন্ড অবভিয়াসলি তার সামনের কেরিয়ারটা কিভাবে? খুব ডিফিকাল্ট। এই জন্য বলি আমাদের সময় তো এতটা ডিফিকাল্ট ছিল না। উত্তর আমার কাছে নেই, আমি জানি না। এই উত্তর ভবিষ্যৎ দেবে। কারণ এখন লোকে পড়বে কেন? লোকে দেখে যে কোনো পড়াশুনোর মানে আমরা কথা বলতাম না, মানে কেউ ওটা আদারওয়াইজ নেবে না, আমি বলছি এটা একটা চলতি কথা, যে মানে পেটে ঘুষি মারলেও মুখ থেকে একটা অক্ষর বেরোয় না, এরকম মানে যাদের শিক্ষা দীক্ষার অবস্থা। এবার শিক্ষা কিন্তু মানুষকে চেতনা বাড়ায়, এটা বুঝতে হবে। যার কোনো পড়াশোনা নেই না, মানে হতে পারে এরকম বহু মানুষ রয়েছে যার কোনো পড়াশোনা নেই, সে খুব ভালো মানুষ। আমি শুধু পুঁথিগত শিক্ষার কথা বলছি না, কিন্তু এটা পড়াশোনা কিন্তু এরা মানুষকে ক্রিয়েট করে, তৈরি করে মানসিক দিক থেকে।
তো আজকের দিনে যদি লোকে আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, আপনি দেখবেন যে কোনো পড়াশোনার সঙ্গে যাদের কোনো দূর দূর অব্দি সম্পর্ক নেই, তারা কেউ ওই একটা গাড়ি কিনে চাদরটা ওড়াচ্ছে, কেউ নিজের শোরুম খুলছে, টাকাই টাকা, ঠিক আছে। এবং ওদের যে অ্যাকচুয়ালি পড়াশোনা নেই সেটা আপনি ওদের কাজকর্মে বুঝতে পারবেন। একজন আরেকজনকে অপমান করছে, এটা বোঝা যায় যে পড়াশোনাটা নেই। এইবার একটা ইয়ং ছেলে, সে পড়ছে, স্ট্রাগল করছে, বা এইচএস পাস করার পরে বা গ্রাজুয়েশন করার পরে সে একটা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, সে দেখছে যে তারই একটা স্কুলের ছেলে, যে হয়তো 5-6 এর পরে স্কুলে কোনোদিন আসেনি, যাকে স্কুলে যার খুব খারাপ ব্যাপার ছিল এবং যে আরেকজনকে শুধু মারধর করতো, গালাগাল দিত, খিস্তি করতো, সেই ছেলেটাই সোশ্যাল মিডিয়া করে আজকে একটা অডি কিনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনি ভাবুন তো, যে একটা ভালো স্টুডেন্ট, যে বরাবর সবাইকে সম্মান দিয়েছে, পড়াশুনো করেছে, সে একটা চাকরি পাচ্ছে না। তার জন্য সত্যি এটা খুব ডিফিকাল্ট মেনে নেওয়া যে আমি তাহলে পড়বো কেন, পড়ছি কেন, আমার লাভটা কি হচ্ছে। আর আমি তো অল্টো চিনতে পারছি না। আপনি মাধ্যমিকের অনেক ভিডিও দেন না, আপনি দেখবেন, আমি অবাক, লোকে বলছে টুকলি নিয়ে যাচ্ছে আজকে ক্লাসে, ওটা ভ্লগ, আজকে টুকবো, ওটা ভ্লগ করছে, পরীক্ষার হলে বসেছে, তার মোবাইল অন, এবং সে দেখাচ্ছে আমার এখানে টুকলি টুকলি রয়েছে, এবং তারপরে সে বেরিয়ে আবার বলছে যে সব টুকলাম আছে, এবং সেটাতে মিলিয়ন ভিউজ। আরে লোকে গালাগাল দিল কি কিছু যায় আসে না, ওই ভিউজ এর জন্য সে টাকা পাচ্ছে, ওই ভিউজ এর জন্য তার কাছে ব্র্যান্ড আসবে। তাহলে আমরা কি করছি এটা? এবং এখানে বোকা, এবং দোষটা ওদের নয়, যে ব্র্যান্ড যারা, তাদের মাথায় যারা বসে আছে তারা কিন্তু কেউ অশিক্ষিত নয়। সবকটা ব্র্যান্ড ম্যানেজার যথেষ্ট সবাই শিক্ষিত, এমবিএ পাস করেছে, বা যারা ডিরেক্টর তারা সবাই ভালো, কেউ দেখুন আইআইটি গ্রাজুয়েট, আইআইএম গ্রাজুয়েট, সবাই খুব ভালো। তারাই এই জিনিসটাকে প্রমোট করে। তারা যদি বলতো যে আমরা এইরকম কাউকে আমরা প্রমোট করব না, যদি সোশ্যাল মিডিয়া বলতো যে এরকম যারা করে তাদেরকে আমরা পয়সা দেবো না, ভিউজ হোক, কোনো পয়সা দেবো না, যারা ব্র্যান্ড বললে আমি পয়সা দেবো না, তাহলে ভিউজে কিছু যায় আসে না, 10 মিলিয়ন ভিউজ হোক, পয়সা যদি না পায় তাহলে ও কাজটা করবে? এইখানেই হয়ে গেছে বিপদ। এই জন্যই আমি আতঙ্কিত। শুধু যদি ওরা এটা করতো আমার ভয় লাগতো না, আমার ভয় এই কারণে লাগে কারণ শিক্ষিত যারা, সকল শিক্ষিত মানুষ, তারা এই মার্কেটটাকে এক্সপ্লয়েট করে প্রমোট করছে ওই শিক্ষাহীন একটা ব্যবস্থাকে, যেখানে মানুষ শুধুমাত্র, কোনো শিক্ষা নেই মানুষের মধ্যে। আমাদের একটা শেষ সেগমেন্টে চলে এসেছি, যেটা হলো র্যাপিড ফায়ার। তো আমি জাস্ট অপশনস বলবো, আপনার যেটা পছন্দ আপনি চুজ করবেন। জেই না এনইইটি? নিট। বিরিয়ানি না পোলাও মাংস? বিরিয়ানি। বন্ধুদের সাথে আড্ডা নাকি নেটফ্লিক্স অ্যান্ড চিল? আড্ডা। কিশোর কুমার না অরিজিৎ সিং? অরিজিৎ সিং। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। পাহাড় না সমুদ্র? পাহাড়। ডাক্তার না টিচার? ডাক্তার, টিচার দুটোই চুজ করা ডিফিকাল্ট। টিচার। গাড়ি না স্কুটি? স্কুটি। আর্লি রাইজার না লেট ওয়ান? আর্লি। দাদা না ধোনি? ধোনি। থ্যাংক ইউ সো মাচ পার্টিসিপেট করার জন্য। একটা শেষ প্রশ্ন, অ্যাজ একটা টিচার, অ্যাজ এ ডক্টর, আর নিজের দাম্পত্য জীবন বাকি বা লাইফও রয়েছে, সবকটা ব্যালেন্স কীভাবে করেন? খুব ডিফিকাল্ট ব্যালেন্স করা। আপনিও বলতে পারবেন যে কতটা আপনি ব্যালেন্স করছেন, বাট ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট। সব জায়গাতে কোনোদিনই আমরা সবার এক্সপেকটেশন অনুযায়ী সবসময় কাজ হয় না, তবে ব্যালেন্স করা ভেরি ডিফিকাল্ট। একটা সবসময় কোনো একটা জিনিস বেশি প্রায়োরিটি পায়, তবে আমি ওটাই চেষ্টা করি যে বছরটাকে ওরমভাবে ভাগ করার। যেরকম এই সময় আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি যারা নিট দিতে চলেছে তাদেরকে। আবার যখন এটা হয়ে যাবে, যখন একটু হালকা হয়ে যাব, যখন মিড ইয়ারে থাকবো, তখন হয়তো বউকে বেশি সময় দেবো, মা বাবাকে বেশি সময় দেবো, আবার কোনো একটা সময় হয়তো বন্ধুদের সময় দেবো। তো এরকম ভাবে ভাগ করে নিই আর কি। অ্যাট এ টাইম সবাইকে যদি আপনি সময় দিতে যান তাহলে আপনার থেকে বোকা কেউ নেই। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ।